টিউটোরিয়াল সমস্ত দর্শকদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে আলোচনা করব এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম নিয়ে। এই স্কিম কারা করতে পারবেন এবং কিভাবে করবেন, ন্যূনতম কত টাকা জমা করা যেতে পারে, কত টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড় পাওয়া যায় এই স্কিম থেকে, সমস্ত খবরাখবর পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রিটায়ারমেন্টের জন্য পিএফ তো আছেই, তাহলে এনপিএস কেন প্রয়োজনীয়? অর্থাৎ সমস্ত চাকরিজীবীরা ওনাদের পিএফ, ইপিএফ, জিপিএফ ইত্যাদিগুলো থাকেই, তাহলে এনপিএস কেন প্রয়োজন? সুরক্ষিত এই বিনিয়োগ মাধ্যমে সুনিশ্চিত রিটার্ন তো আছেই, সেই সঙ্গে পাওয়া যায় কর ছাড়ের সুবিধাও। অবসর পরবর্তী জীবনটা যাতে সুখ স্বাচ্ছন্দ্যে কাটানো যায়, তার জন্য বিনিয়োগের সেরা মাধ্যম হলো এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম। সুরক্ষিত এই বিনিয়োগ মাধ্যমে সুনিশ্চিত রিটার্ন তো মেলেই, সেই সঙ্গে পাওয়া যায় কর ছাড়ের সুবিধাও। তাহলে জেনে নেওয়া যাক অবসরকালীন পরিকল্পনার জন্য কেন এনপিএস বেছে নেওয়া উচিত। নমনীয় বা ফ্লেক্সিবল। এনপিএস গ্রাহকরা একটি বিনিয়োগের বিকল্প থেকে অন্য বিনিয়োগের বিকল্প বেছে নিতে পারেন। অ্যাকাউন্টধারীরা বিনিয়োগের জন্য অ্যাক্টিভ অথবা অটো মোড বেছে নিতে পারেন। এনপিএস বিনিয়োগকে ডেট এবং ইকুইটি এই দুই ভাগে বিভক্ত করা হয়। এতে স্থিতিশীলতার সঙ্গে মার্কেট সংক্রান্ত রিটার্ন আয় করা সম্ভব। এনপিএস অ্যাকাউন্ট খুললে পার্মানেন্ট রিটায়ারমেন্ট নম্বর পান গ্রাহকরা। তাহলে যখনই এনপিএস অ্যাকাউন্টটা খুলবেন, পার্মানেন্ট রিটায়ারমেন্ট নম্বর পাবেন। একে শর্টে বলা হয় PRAN, এই নম্বর পাবেন। এটা একটা অনন্য সংখ্যা, আর এই সংখ্যাটা সারা জীবন গ্রাহকের সঙ্গে থেকে যায়। এই স্কিম দুই ধরনের অ্যাকাউন্ট দ্বারা গঠিত, টিয়ার 1 অ্যাকাউন্ট এবং টিয়ার 2 অ্যাকাউন্ট। টিয়ার 1 অ্যাকাউন্ট হলো অপ্রত্যাহারযোগ্য স্থায়ী অবসরকালীন অ্যাকাউন্ট। তাহলে এখানে অপ্রত্যাহারযোগ্য একটা স্থায়ী অবসরকালীন অ্যাকাউন্ট। আর টিয়ার 2 অ্যাকাউন্ট হলো স্বেচ্ছায় প্রত্যাহারযোগ্য অ্যাকাউন্ট। এটা স্বেচ্ছায় প্রত্যাহার করা যাবে এমনই একটি অ্যাকাউন্ট টিয়ার 2। ধরা যাক গ্রাহক জায়গা অথবা চাকরি পরিবর্তন করলেন, সেক্ষেত্রে এনপিএস নিয়ে তাদের ঝামেলা পোহাতে হয় না। এমনকি অন্যান্য ভারতীয় স্কিমের মতো তা ছেড়ে চলে যেতে হয় না। ভালোভাবে নিয়ন্ত্রিত। দেখুন, এনপিএসকে নিয়ন্ত্রণ করে PFRDA বিনিয়োগের স্বচ্ছ নিয়ম, দৈনন্দিন পর্যবেক্ষণ এবং এনপিএস ট্রাস্টের ফান্ড ম্যানেজারদের পারফরম্যান্স রিভিউ দ্বারা চালিত হয়। প্রতি অর্থবর্ষে গ্রাহকরা কম করে 1000 টাকা রাখতে পারেন এই অ্যাকাউন্টে। আর অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে খুবই স্বল্প, অর্থাৎ 500 টাকা খরচ করতে হয়। তাহলে প্রতি অর্থবর্ষে, অর্থাৎ একটি অর্থবর্ষে কিন্তু কমপক্ষে 1000 টাকা রাখলেই হয়। অ্যাকাউন্ট খোলার সময় 500 টাকা লাগবে। কম্পাউন্ডিংয়ের ক্ষমতা। পেনশন সংক্রান্ত সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কম্পাউন্ডিংয়ের সুবিধা গ্রহণ করতে পারেন বিনিয়োগকারীরা। অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের খরচও অত্যন্ত কম, আর পেনশন সংক্রান্ত সম্পদ সময়ের সঙ্গে সঙ্গে সুবিশাল হয়ে ওঠে।
সহজ ব্যবহার পদ্ধতি, অনলাইনে লেনদেন করা সম্ভব, যা বিষয়টাকে আরও সহজ করে তুলেছে। বিনিয়োগকারীরা এনএভি, ফান্ড পারফরম্যান্স এবং কন্ট্রিবিউশন স্ট্যাটাস এই প্ল্যাটফর্মের মাধ্যমেই দেখে নিতে পারবেন। ট্যাক্স বেনিফিট, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা ট্যাক্স কাটান, অর্থাৎ ট্যাক্স দিতে হয়, ওনাদের কাছে এই খবরটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিনিয়োগকারীরা প্রায় 2 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট লাভ করতে পারেন, আর এই বেনিফিট নেওয়া যাবে সেকশন 80 CCD 1, 80 CCD 1B এবং 80 CCD 2 এই সেকশন বা এই ধারায় 2 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে। পিএফ থাকলে কি এনপিএস এর প্রয়োজন আছে? অনেকেই মনে করে পিএফ তো আছে, সেই ইপিএফ হোক বা জিপিএফ হোক, তাহলে এনপিএস কি আর দরকার? আপনারা দেখে নিন কেন দরকার আছে। ইপিএস এর অধীনে থাকা পিএফ অবসরকালীন জীবনের জন্য পর্যাপ্ত নয়, তাই পিএফের পাশাপাশি এনপিএস এ বিনিয়োগ করা বাঞ্ছনীয়। আবার রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এনপিএস এ ট্রান্সফার করারও সুযোগ থাকে। তাহলে এটি ট্রান্সফার করারও সুযোগ থাকে এবং পিএফটা কিন্তু অবসরকালীন জীবনে পর্যাপ্ত নয়, ফলে এনপিএসটা করা থাকলে অবসরকালীন জীবনে অনেকটা আর্থিক সাপোর্ট পাওয়া যাবে। তাই আপনিও ভেবে দেখতে পারেন এনপিএস করা যাবে কি না। এখানেই আলোচনাটা শেষ করলাম। ধন্যবাদ।